আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে শত শত রকেট ছুড়ল হিজবুল্লাহ, পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতে ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর ফ্লাইট স্থগিত। ইসরায়েলে আরও হামলা চালানো হতে পারে বলছেন হিজবুল্লাহ প্রধান। গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা, 24 ঘণ্টায় নিহত 80 ফিলিস্তিনি। নিজ দেশের গণমাধ্যমের মিথ্যাচার ধরিয়ে দিলেন ইসরায়েলি নারী। সাত সকালে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা নিহত। পাকিস্তানে যানবাহন থামিয়ে পরিচয় যাচাই করে 23 জনকে গুলি করে হত্যা। এবং সর্বশেষে ভারতে বাংলাদেশি হাইকমিশনের 2 কর্মকর্তার নিয়োগ বাতিল। বাংলাদেশের সঙ্গে যেভাবে সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারত। ইসরায়েলের সামরিক বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে রোববার পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে সেটি ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। এমন একটি সময় হামলার এই ঘটনাটি ঘটল যখন গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষর করানোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির বিষয়ে শিগগিরই কার্যকর একটি সিদ্ধান্তে পৌঁছানোর আশাও প্রকাশ করা হয়েছিল, কিন্তু রোববারের ঘটনার পর যুদ্ধবিরতির সেই প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা সেটি নিয়ে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে। এছাড়া ওই হামলার মাধ্যমে ইসরায়েল ও হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িতে পড়া দ্বারপ্রান্তে রয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে। যদিও গত 7ই অক্টোবরের পর দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটতে দেখা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর ভাষ্যমতে বিমান হামলা চালিয়ে তারা হিজবুল্লাহর বেশ কয়েক হাজার স্থাপনা গুড়িয়ে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 320টি রকেট বোমা নিক্ষেপ করে হিজবুল্লাহ। পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি আপাতত শান্ত বলেই মনে হচ্ছে, তবে যে কোনো মুহূর্তেই যে অবস্থা পাল্টে যেতে পারে সেই আশঙ্কাও রয়েছে। হিজবুল্লাহর উপর হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েল নিজেদের নিরাপত্তা ও ইসরায়েলের নাগরিকদের সুরক্ষার কথা বলছে। এর মধ্যে দিয়ে এটাই বোঝা যায় যে দেশটি আপাতত বড় আকারে সংঘাতে জড়ানোর দিকে হাঁটতে চাচ্ছে না। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে রকেট ও ড্রোন হামলার প্রভাব মূল্যায়ন করবে তার সংগঠন। এই মূল্যায়নের পর হিজবুল্লাহ ঠিক করবে সংগঠনের কমান্ডার ফুয়াদ শুকর হত্যার বদলা নিতে তারা ইসরায়েলে আরও হামলা চালাবে কিনা। নাসরাল্লাহ দাবি করেন, হিজবুল্লাহর পরিকল্পনা অনুসারেই ইসরায়েলে হামলা চালাতে সক্ষম হয়েছে। ইসরায়েলি বাহিনী দাবি করে হিজবুল্লাহ বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ইসরায়েল আগাম হামলা চালানোয় হিজবুল্লাহ তা করতে পারেনি। তবে ইসরায়েলি বাহিনীর এমন দাবি নাকচ করেছে হিজবুল্লাহ। নাসরাল্লাহ বলেন, তারা ইচ্ছাকৃতভাবেই বেসামরিক নাগরিক বা অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত ছিল। এর মধ্যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরও ছিল। হামলার ক্ষেত্রে তার সংগঠনের প্রধান লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি ভূখণ্ডের ভেতরে একটি সামরিক গোয়েন্দা ঘাঁটি। এটি তেল আবিব থেকে মাত্র 1 কিলোমিটার উত্তরে অবস্থিত। যদি ফলাফল যথেষ্ট না হয় তাহলে তারা অন্য সময় আবার জবাব দেবেন। হিজবুল্লাহ প্রধান বলেন, তার সংগঠন ইসরায়েলে বড় পরিসরের হামলার পরিকল্পনা করেনি, বিশেষ করে যেমনটা বলছে ইসরায়েলি সামরিক বাহিনী। কিছু কারণে তারা প্রতিশোধমূলক হামলাটি চালাতে সময় নিয়েছেন। মধ্যপ্রাচ্যের 2 দেশের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে রোববার ইসরায়েল ও লেবাননগামী এবং সেখান থেকে আসা ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে ইউরোপের কয়েকটি বড় বিমান সংস্থা। এয়ার ফ্রান্সের একজন মুখপাত্র বলেছেন, রবি ও সোমবার ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সোমবার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হতে পারে। একইভাবে ব্রিটিশ এয়ারওয়েজ বুধবার পর্যন্ত ইসরায়েলের তেল আবিবগামী ও সেখান থেকে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। তবে প্রশ্ন উঠছে, গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহ যে পাল্টাপাল্টি হামলা করে আসছে সেটি কি আরও নিয়মিত হয়ে উঠবে, নাকি রোববারের ঘটনা আরও বিপজ্জনক কিছুর দিকে নিয়ে যাবে? ইসরায়েল ও হিজবুল্লাহ নেতারা বলছেন তারা আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ চান না, তবে মুখে এমনটা বললেও যুদ্ধের জন্য দুপক্ষই প্রস্তুত বলে জানিয়েছে। এমনটা হলে হিজবুল্লাহকে ঠেকানো ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য মোটেই সহজ হবে না, কারণ হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিজবুল্লাহ। তাদের কাছে 1.5 লাখের মতো রকেট আছে, সেই সঙ্গে তাদের কাছে সমগ্র ইসরায়েলে তাণ্ডব চালাতে পারে এমন অস্ত্রও আছে। তাছাড়া এই প্রতিরোধ যোদ্ধারা হামাসের চেয়ে ভালো প্রশিক্ষিত ও সজ্জিত। তাদের কেউ কেউ সিরিয়ার যুদ্ধে পর্যন্ত লড়েছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব থামছেই না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 80 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 120 জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে।
হামলা অব্যাহত থাকায় উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। দীর্ঘ সময় ধরে চলা এ সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বন্দিদশা থেকে মুক্ত হওয়া এক ইসরায়েলি নারী এবার নিজ দেশেরই গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলেছেন। ইসরায়েলি গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় এ নিয়ে বিবৃতি দিয়েছেন আলোচিত ওই নারী নোয়া আরগামানি। ইসরায়েলি মিডিয়া জানিয়েছিল, ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে জিম্মি থাকাকালে তাকে মারধর এবং মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছিল। তবে আরগামানি বলেন, তার সঙ্গে এমন কোনো ঘটনাই ঘটেনি। এমনকি তিনি গাজায় থাকতে যে আহত হয়েছিলেন সেটাও হয়েছেন ইসরায়েলি হামলার কারণে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সোমবার সকালে ব্যস্ত সময়ে চালানো এই হামলায় মধ্যে কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায়। অবশ্য ভোরে 2 দফা ড্রোন হামলার পরে রাশিয়ার পক্ষ থেকে আরও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিষয়ে সতর্ক করেছিল ইউক্রেনের সেনাবাহিনী। এদিকে কিয়েভের বিমান বাহিনী ইউক্রেনীয়দের জানিয়েছে, রাশিয়ার কৌশলগত বোমারু বিমান আকাশে রয়েছে এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টিও তারা নিশ্চিত করেছে। ইউক্রেনের রাজধানীর বাইরে ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্রিয় করা আকাশ প্রতিরক্ষার শব্দ শুনতে পান সাংবাদিকরা। রয়টার্স বলছে, স্থানীয় কর্তৃপক্ষ উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর লুটস্কে বিস্ফোরণের খবর দিয়েছে এবং বলেছে, বিস্ফোরণে সেখানকার একটি অ্যাপার্টমেন্ট ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সম্ভাব্য হতাহতের বিষয়টি যাচাই করছে। মূলত ইউক্রেনের পশ্চিমে এবং পোলিশ সীমান্তের কাছাকাছি অঞ্চলগুলোকে লক্ষ্য করেও এদিন হামলা চালায় রাশিয়া। ইউক্রেনীয়রা বেশ কিছুদিন ধরে রাশিয়ার পক্ষ থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করছিল। ইউক্রেনীয় দূতাবাস গত সপ্তাহে ইউক্রেনের স্বাধীনতা দিবসের আগে বা পরে হামলার উচ্চ ঝুঁকির বিষয়ে একটি সতর্কতাও জারি করেছিল। অন্যদিকে ইউক্রেনও সম্প্রতি রাশিয়ায় আঘাত হানার জন্য দূরপাল্লার ড্রোন হামলা বাড়িয়েছে। এর মাধ্যমে ইউক্রেন মূলত মস্কোতে পাল্টা আঘাত করার চেষ্টা করছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আমাদের শক্তি ধ্বংস করার আকাঙ্ক্ষার জন্য রাশিয়ানদের চড়া মূল্য দিতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের নির্দেশে ভারতে বাংলাদেশের হাইকমিশনে 2 কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে। এদের একজন রঞ্জন সেন, তিনি কলকাতায় বাংলাদেশি কনসুলেটের সচিব ছিলেন। শনিবার তার নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস উইংয়ে মিনিস্টার পদে নিয়োগপ্রাপ্ত শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। শেখ হাসিনা পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনার কথা জানিয়ে এ মাসের শুরুতে ভারত ঢাকায় দেশটির হাইকমিশনে অপ্রয়োজনীয় কর্মী এবং কূটনীতিকদের ও তাদের পরিবারকে সরিয়ে নিয়েছিল। দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত স্বার্থ সবসময় বাংলাদেশের সাথে তাদের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কে জড়িত। হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে ভারত বাংলাদেশ অংশীদারিত্ব পৌঁছেছিল এক অন্য জায়গায়। তবে বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ভারতের জন্য যে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না। এতে ভারতের পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গির দুর্বলতাগুলোকে উন্মোচিত করেছে এবং তাদের কৌশল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যদিও হাসিনা সরকারের পতন এবং তাকে ক্ষমতাচ্যুত করে ছাত্রনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ভারত কিছুটা বিস্মিত। এই পরিস্থিতিতে ভারত কিভাবে বাংলাদেশের সরকার এবং জনগণের সাথে নিজেদের কৌশলগত সম্পর্ক উন্নয়ন করবে, এখন সেটাই মূলত বড় প্রশ্ন। শেখ হাসিনার ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, অর্থনৈতিক শোষণে বাংলাদেশের জনগণের যে অসন্তোষ তৈরি হয়েছিল তা বুঝতে ব্যর্থ হয়েছে ভারত। দেশটির রাজনৈতিক ও সামরিক নেতাদের বিবৃতি অনুযায়ী বাংলাদেশি জনগণের মধ্যে ভারত বিরোধিতা প্রকট হওয়ার কারণ হচ্ছে হাসিনার স্বৈরাচারী শাসনে ভারতের অন্ধ সমর্থন। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ নতুন রাজনৈতিক কৌশল বাস্তবায়নে সচেষ্ট হয়েছে, যা ভারতের উদ্বেগের কারণই বটে। এই রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশে আগামীতে যে সরকার আসবে তারা ভারতের নিরাপত্তার জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হতে পারে। বিএনপির সাথে দেশটির বৃহৎ ইসলামী দলের জোট এবং ভারত বিরোধিতার ইতিহাস রয়েছে। এছাড়াও বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধির সমূহ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সামরিক ও আর্থিক লেনদেনের মাধ্যমে নিজেদের মধ্যে নিরাপত্তা আরও জোরালো করতে পারে 2 দেশ। বাংলাদেশে চীনের দীর্ঘস্থায়ী লক্ষ্য ভারতের আঞ্চলিক আধিপত্যকে কৌশলগতভাবে ক্ষুণ্ণ করতে পারে, কারণ সহিংসতার যে কোনো বৃদ্ধি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারতের বৃহত্তর আঞ্চলিক কৌশলের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই স্বার্থ রক্ষার জন্য ভারতকে দ্রুত এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করতে হবে। বাংলাদেশি জনগণের কাছে নরেন্দ্র মোদীর একটি শক্তিশালী অর্থনৈতিক প্যাকেজ এবং তিস্তা নদীর পানি বণ্টন
ভারত বিরোধিতা নিরসনের নতুন প্রচেষ্টার সাথে বিশ্বাস পুনর্গঠনে সহযোগী হতে পারে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রণী ভূমিকার স্বীকৃতি দিয়ে সামরিক সহযোগিতাও বাড়াতে হবে। ভারতকে অবশ্যই প্রতিবেশী দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে আরও সূক্ষ্মদর্শী হতে হবে। প্রতিবেশী দেশগুলোকে বিচ্ছিন্ন করে এমন মতাদর্শগত চিন্তা পরিহার করতে হবে। ভারতকে অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং আধিপত্যবাদী চিন্তা চেতনা থেকে বিরত থাকতে হবে। যদিও ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের সমর্থন অর্জন করা কঠিন হবে, তবে মনে রাখতে হবে বাংলাদেশের বর্তমান। অন্যদিকে পাকিস্তানে মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে লোকজনকে বের করে জাতিগত পরিচয় জেনে বেছে বেছে 23 জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। দেশটির একজন সরকারি কর্মকর্তা বলেছেন, সোমবার ভোরের দিকে বাস ও ট্রাক থেকে যাত্রীদের প্রথমে নামায় বন্দুকধারীরা। এরপর তাদের পরিচয় যাচাই করার সময় গুলি করে হত্যা করা হয়। নাজিব বলেন, ধারণা করা হচ্ছে নিহতরা পাঞ্জাবের বাসিন্দা। অস্ত্রধারীরা অন্তত 10টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।